সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদ ইমাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আজকে আমি একাদশ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে কিছু অংশ বাকি আছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিকস আলোচনা করেছি, শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সেই শেষ অংশটুকু করার চেষ্টা করব। আশা করি মহান স্রষ্টার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠদান কার্যক্রমে চলে যাই। আজকে আমরা যে শিরোনামের ক্লাসটি নিব তার হচ্ছে সংঘর্ষ। অর্থাৎ দুটো বস্তু যখন চলে তখন তাদের মধ্যে একটা ধাক্কা খায়। এই ধাক্কাটাকে সাধারণত আমরা সংঘর্ষ বলি। এই সংঘর্ষ কত রকমের হয়, এই সংঘর্ষকালে বস্তু কী কী বৈশিষ্ট্য ধারণ করে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য করি, আমরা এখানে একটা ছবি এঁকেছি, দুটো বস্তু, ভিন্ন বরের দুটি বস্তু এখানে আছে। একটার নাম দিয়েছি M2, আর একটা M1 আর একটা M2। আচ্ছা, এখানে এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। তাহলে একটা হচ্ছে সংঘর্ষের আগে, একটা হচ্ছে সংঘর্ষের সময়, সংঘর্ষের পরে। তাহলে এখন সংঘর্ষ কাকে বলে আমরা একটু জেনে নিই। আমরা ঘাত বল পড়েছি এর আগে। ঘাত বলটা কী ছিল? যে খুব অল্প সময়ের জন্য যখন খুব বড় মানের একটি বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তখন আমরা ওই বলটাকে বলেছিলাম ঘাত বল। উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম কি, ক্রিকেট বল এবং ব্যাটের যে আঘাত, হঠাৎ করে ব্যাটের মধ্যে যখন বলটা আঘাত করে তখন একটা বড় মানের একটা বল সৃষ্টি হয়, এটা একটা ঘাত বল। অথবা ক্যারামের গুটি এবং স্ট্রাইকের মধ্যে যখন যে আঘাত হয় তখন এটা একটা ঘাত বল। এখন এই দুটি বস্তুর মধ্যে কিছুক্ষণের জন্য এই ঘাত বলটা যখন ক্রিয়া করে পরস্পরকে আঘাত করে তখন আমরা ওটাকে আমরা বলে আঘাত করে, তখন আমরা কিছুক্ষণের জন্য এই বড় মানের বলটা যখন আঘাত করে দুটো বস্তুকে, তখন আমরা তাকে বলি কি, সংঘর্ষ বলা হয়। সংঘর্ষ কি বলছি, যে দুটি বস্তুর উপর খুব ক্ষুদ্র সময়ের জন্য যখন কোনো বড় মানের বল পরস্পরকে আঘাত করে তখন তাকে বলা হয় কি, সংঘর্ষ। আচ্ছা, এই সংঘর্ষের বস্তুর মধ্যে কি হয়, বস্তু কি বৈশিষ্ট্য ধারণ করে? সংঘর্ষের সময় বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকে এবং গতিশক্তি সংরক্ষিত থাকে। আচ্ছা, এই দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা সংঘর্ষকে দুটো ভাগে ভাগ করি। একটি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমরা একটু লিখি, কি লিখলাম আমরা? সংঘর্ষ হচ্ছে দুই রকমের, সংঘর্ষ দুই প্রকার। একটা হচ্ছে কি, স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এখানে দুটো বৈশিষ্ট্যের কথা বলছি, যে ভরবেগ সংরক্ষিত থাকবে, ভরবেগ সংরক্ষিত থাকবে, এইটাতেও ভরবেগ সংরক্ষিত থাকবে, এবং এটার সাথে কি, গতিশক্তি সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে। আর এটাতে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। এই হচ্ছে আমরা দুইটা সংঘর্ষের, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে যে বেসিক পার্থক্য সেটা আমরা দেখলাম। যে স্থিতিস্থাপক সংঘর্ষ কি, এই সংঘর্ষের সময় বস্তু দুটোর মধ্যে ভরবেগ সংরক্ষিত থাকে এবং গতিশক্তি সংরক্ষিত থাকে। পক্ষান্তরে অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে কি, ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। তো চলো আমরা এখন একটা সংঘর্ষ নিয়ে, স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে কথা বলি। তাহলে আমরা ছবির দিকে লক্ষ্য করি যে এখানে M1 এবং M2 ভরের দুটি বস্তু কি করছে, ভিন্ন ভরে ভিন্ন বেগে গতিশীল। একটা হচ্ছে B1I বেগে গতিশীল, আর এটা হচ্ছে B2I বেগে গতিশীল। সংঘর্ষের আগে কিছুক্ষণ পর তাদের মধ্যে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলো। আচ্ছা, তো সংঘর্ষ যখন ঘটার পর তাহলে কি হলো, এই M1 F1 বলে এদিকে গেল, আর M2 F2 বলে তার বিপরীত দিকে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা, সংঘর্ষের সময়, মিলিত অবস্থা। এরপর কি করলো, তাদের এই সংঘর্ষটা কিছুক্ষণ সময় স্থায়ী থাকবে। সংঘর্ষের পরে কি করলো,
এই M2 B2F বেগ লাভ করলো আর M1 B1F বেগ লাভ করলো। এখন আমরা দেখাবো যে আমরা যে দুটো বৈশিষ্ট্যের কথা বলছি, স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে। এখন তাদের যে বেগের মান কীরকম হবে সেই জিনিসগুলো আমরা বের করার চেষ্টা করব। তো চলো আমরা সামনের দিকে যাই। তাহলে আমরা বলছি যে স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আমরা কথা বলছি যে ভরবেগ সংরক্ষিত থাকবে এবং গতিশক্তিও সংরক্ষিত থাকবে। আচ্ছা চলো তাহলে আমরা প্রথম যেটা এই স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে কথা বলি। তাহলে এইটা মূলত আমাদের পরীক্ষাতে আসে যে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য কি। দেখো যে একটা উদ্দীপক দেওয়া থাকলো যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা যাচাই করো। তাহলে আমরা এখন এই স্থিতিস্থাপক যে দুটো বস্তু আমরা নিলাম, যে এই দুটো বস্তুর জন্য আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ আলোচনা করতেছি। তাহলে প্রথমে যেহেতু ভরবেগ সংরক্ষিত থাকে, তাহলে ভরবেগের সংরক্ষণ যে নীতি, সেই নীতিতে আমরা জানি সংঘর্ষের আগে বস্তুর ভরবেগ এবং সংঘর্ষের পরে বস্তুর ভরবেগ কি পরস্পর সমান হয়। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি ভরবেগের সংরক্ষণ নীতি হতে পাই আমরা কি পাই, দেখো তাহলে কত M1 B1I প্লাস M2 B2I, এটা সেই সংঘর্ষের আগের ভরবেগ সমান সমান কি সংঘর্ষের পরে, তাহলে কত হয় M1 B1F প্লাস M2 B2F। হ্যাঁ, তাহলে সংঘর্ষের আগের ভরবেগটা কি হবে, সংঘর্ষের পরের ভরবেগে সমান হবে। তাহলে এখান থেকে আমরা একটু পক্ষান্তর করি যদি নেই, তাহলে এখানে আসো, তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসলে এখানে M1 যদি কমন নিই আমরা কত হয় B1I মাইনাস B1F সমান সমান, এটাকে এই সাইডে নিয়ে আসলে এখানে M2 যদি কমন নিই তাহলে কত হয় B2F মাইনাস B2I, এটাকে আমরা একটা সমীকরণ দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা যে বলছি যে এটা গতিশক্তি সংরক্ষিত থাকবে, ভরবেগ সংরক্ষণ ছিল, এখন গতিশক্তি সংরক্ষণ থাকবে। আবার গতিশক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী, আচ্ছা গতিশক্তির সংরক্ষণ নীতি হতে পাই কত, তাহলে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ M1 B1I স্কোয়ার প্লাস হাফ M2 B2I স্কোয়ার সমান সমান হাফ M1 B1F স্কোয়ার প্লাস হাফ M2 B2F স্কোয়ার। অর্থাৎ সংঘর্ষের আগের গতিশক্তি সংঘর্ষের পরের গতিশক্তি সমান হবে। এখন সবগুলো যদি হাফ আছে, হাফ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়, তাহলে থাকে কত M1 B1I স্কোয়ার প্লাস M2 B2I স্কোয়ার সমান সমান M1 B1F স্কোয়ার প্লাস M2 B2F স্কোয়ার। এখান থেকে আমরা একটু পক্ষান্তর করি, পক্ষান্তর করলে কি হয় দেখো, এখানে আসে কত আসে, এটাকে এসে নিয়ে আসলে কত হয়, এখানে M1 যদি আমরা কমন নিই তাহলে থাকে কত B1I স্কোয়ার মাইনাস B1F স্কোয়ার সমান সমান, এখান থেকে এটাকে পক্ষান্তর করে এখানে নিয়ে আসলে M2 কমন নিলে থাকে কত B2F স্কোয়ার মাইনাস এখান থেকে B2I স্কোয়ার। তাহলে এখানে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে কি আসে, এটাকে লেখা যায় M1 B1I প্লাস B1F ইন্টু B1I মাইনাস B1F, অর্থাৎ A প্লাস B ইন্টু A মাইনাস B। আবার এখান থেকে যদি আমরা এটাকে একই ফর্মুলা ইউজ করি তাহলে কত হয় B2F প্লাস B2I ইন্টু B2F মাইনাস B2I। তাহলে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে আমরা দুইটা সমীকরণ পাইলাম, এখন দুইটা সমীকরণ 1 এবং 2 আমরা দুটো সমীকরণ পাইলাম। এই দুটো সমীকরণ থেকে আমরা বেগের মান বের করার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করি আমরা দুটো ইকুয়েশন পাইছি, এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করব, 2 ডিভাইডেড বাই 1, এটা 2 হচ্ছে এটা আমাদের, আর 1 নম্বর হচ্ছে আমাদের এইটা। তাহলে 2 নম্বর কত
m1 b1i plus b1f into b1i minus b1f, এটাকে ভাগ করবো কোনটা, এটা দিয়ে। তাহলে m1 b1i minus b1f সমান সমান m2 b2f plus b2i into b2f minus b2i divided by m2 b2f minus b2i। এখন কি আসছে আমাদের, এখন আমাদের যে জিনিসটা আমরা পাই এখান থেকে দেখো, লক্ষ্য করো, এখানে m1 m1 কাটা যায়, এটা কাটা যায়, থাকে কত b1i minus b1, আচ্ছা এটা কাটা যায়, থাকে b1i plus b1f সমান সমান, এখানে m2 m2 কাটা যায়, এটা কাটা যায়, থাকে কত b2f plus b2i। আচ্ছা এখান থেকে আমরা যে জিনিসটা বের করব, যে বা b2f সমান সমান b1i plus b1f minus b2i, এটাকে আমরা তাহলে 3 নম্বর সমীকরণ দিই। তাহলে b2f সমান সমান b1i plus b1f minus b2i। এখন 1 নম্বর যে সমীকরণ আছে, সেই 1 নম্বর সমীকরণে আমরা b2f এর মান বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণ আমাদের কোনটা ছিল, 1 নম্বর সমীকরণ ছিল এটা, যে 1 নম্বর হতে পায়, 1 হতে পায়, তাহলে একটা কি ছিল m1 b1i minus b1f সমান সমান কত m2 b2f minus b2i। তাহলে এখানে আমরা b2f এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো। তাহলে b2f কোথায় আছে, এখানে আছে, তাহলে m1 b1i minus b1f সমান সমান m2 b2f এর মান কত, b2f এর মান হচ্ছে b1i plus b1f minus b2i minus b2i। এখন এখান থেকে আমরা একটু সরল করি, m1 b1i minus m1 b1f সমান সমান m2 b1i plus m2 b1f minus 2m2 b2i। তাহলে এখান থেকে আমরা যে মানটা বের করব সেটা হচ্ছে, তাহলে এখন b1f এর মানটা আমরা বের করব। তাহলে b1f সমান সমান কত হয়, তাহলে b1f এর মানটা আমরা যদি বের করি, তাহলে দেখো b1f এখানে একটা আছে b1f, এখানে আছে b1f, তাহলে বা এখানে m1 b1i এটা নিয়ে আসছে, এখানে m1 b1i মাইনাস m2 b1i, আর এটাকে নিয়ে আসছি প্লাস 2m2 b2i সমান সমান, এখানে তাহলে কত রইল m2 b1f আর প্লাস m1 b1f। আচ্ছা তাহলে বা এখান থেকে দেখো কি কমন যায়, b1f কমন যায়, b1f কমন গেলে তাই কত m1 প্লাস m2 সমান সমান, এখানে হচ্ছে আমাদের কত, এখান থেকে b1i কমন যায়, তাহলে m1 মাইনাস m2 b1i প্লাস 2m2 b2i। তাহলে আমরা কি বের করবো, সুতরাং b1f সমান সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 b1i প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 b2i। তাহলে আমরা যে b1f কোনটা ছিল, b1f ছিল যে 1 নম্বর বস্তু এমন ভর বিশিষ্ট বস্তুর শেষ বেগ সংঘর্ষের পরে। তো অনুরূপভাবে b2f সমান সমান আমরা লিখতে পারি
B2F সমান সমান হচ্ছে আমাদের 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 b1i 1i প্লাস m2 minus m1 divided by m1 plus m2 b2i। তাহলে এখানে আমরা তাহলে এটা কোনটা, এটা হচ্ছে যে m2 বরে বস্তুর শেষ বেগ সংঘর্ষের পরে। তাহলে আমরা দুইটা সমীকরণ আমরা পাইলাম যে m1 m2 বরের দুইটা বস্তু যখন b1i এবং b2i বেগ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তখন তাদের শেষ বেগ কত সেটা আমরা বের করলাম। এখন এই দুটো সমীকরণ থেকে আমরা দেখাতে পারি যখন বস্তু দুটার বেগ সমান হয় তখন বস্তু দুটোর মধ্যে কোনো সংঘর্ষ হবে না। কি বলছি আমরা, যখন বস্তু দুটার বেগ সমান হয়, কত b1i এবং b2i যখন সমান হবে তখন কি হবে, বস্তু দুটার মধ্যে কোনো সংঘর্ষ হবে না। আবার যখন দুটো বস্তুর ভর সমান হয়, ভর m1 এবং m2 যখন সমান হয় তখন কি হবে, এই তোমার এই বেগ বিনিময় করবে, অর্থাৎ প্রথম বস্তুর ব্যাগের সাথে দ্বিতীয় বস্তুর বিনিময় করবে, দ্বিতীয় বস্তুর ব্যাগ প্রথম বস্তুর ব্যাগ বিনিময় করবে। তোমরা সেটা দেখাবা এই যে দুটো সমীকরণে। এখানে কি বলছি, m1 m2 যখন সমান হবে, m1 m2 যখন সমান এটা 0 হয়ে যাবে, তখন এই অংশটুকু থাকবে, তখন b1f সমান কত b2i। আবার যখন আবার এখানে দেখো m1 m2 যদি সমান এটা 0 হয়ে যাবে, তখন b2f ইজিক্যাল টু কত b2i হবে। তাহলে এইভাবে একটা প্রশ্ন আমাদের আসে যে দুটি বস্তুর ভর যদি সমান, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুটি বস্তুর ভর যদি সমান হয় দেখাও যে তাদের বেগ বিনিময় করে। তাহলে এই জিনিসগুলো যখন আমরা করব তখন এইভাবে আমাদের করতে হবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। আগামী ক্লাসে অবশিষ্ট যে অংশগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা সেগুলো শিখব। আশা করি তোমরা এগুলো মনোযোগ সহকারে অনুসরণ করবে। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা, এই বার্ষিক পরীক্ষার জন্য তোমরা বাসায় প্রস্তুতি নেবে। সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন করবে। ধন্যবাদ সবাইকে।